আচ্ছা, আমরা ভিডিও নাম্বার 8টা শেষ করেছি। আমরা 9 নম্বর ভিডিওতে যাব। তো আমার কিছু প্রশ্ন আছে। প্রশ্নগুলো আগের ভিডিওর সাথে সামঞ্জস্য আছে। সেই কোশ্চেনগুলো হচ্ছে, হোয়াট ইজ কিউমুলেটিভ সাম অফ লাইন সেগমেন্টস। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ কিউমুলেটিভ প্রোডাক্ট অফ লাইন সেগমেন্টস and how does geometrifying trigonometry draws picture of infinite series। একটু সঞ্জয় নাগ যদি বোঝান আপনি। আচ্ছা, আমরা যখন স্ট্যাটিস্টিক্সের প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার পড়ি, মিন মিডিয়ান কোড পড়ি, তখন আমরা এই কিউমুলেটিভ ওয়ার্ডটা প্রথম পাই। তার অর্থ হচ্ছে একটা একটা করে রিকার্সিভলি সামেশন বাড়াতে থাকবো। যেমন ধরা যাক একটা টার্ম আছে, সেটা T1, তারপরের টার্মটা T2, তারপরের টার্মটা T3, এমনি করে করে চলছে। T1 প্লাস T2, T1 প্লাস T2 প্লাস T3, এরকম করে যখন আমরা একটা একটা করে টার্ম বাড়াতে থাকি সামেশনে, এই ধরনের অ্যাক্টিভিটিটাকে কিউমুলেটিভ সাম মেথড বলা হয়, কিউমুলেশন বলা হয়। ক্লিয়ার হলো? এইবার এটা টার্ম, এইগুলো কিন্তু প্রত্যেকটাই নাম্বার, অথবা নাম্বার রিটেন লাইক অ্যালজেব্রাইক এক্সপ্রেশন, সেগুলোকে আমরা সাম করতে থাকি। ইনফাইনাইট সিরিজের ক্ষেত্রেও আমরা টার্ম সাম করতে থাকি, ফলে কিউমুলেটিভ জিনিসটা আসতেই থাকছে। এইবার আমরা প্রথম ভিডিও থেকেই বলতে আরম্ভ করেছিলাম যে আমাদের অ্যালজেব্রার স্ট্রাকচারটা, যেটা আমাদের যে জিওমেট্রিফাইং ট্রিগোনোমেট্রি অ্যালজেব্রা স্ট্রাকচারটা, সেটার অবজেক্টগুলো কী কী? সেট অফ লাইন সেগমেন্ট। লাইন সেগমেন্ট একটা টাইপ অফ অবজেক্ট। লাইন সেগমেন্টগুলোকে ভেক্টরের মতন করে যদি দেখি, তাহলে সামেশন খুব সহজ একটা চিন্তা ভাবনা, সাবট্রাকশন একটা সহজ চিন্তা ভাবনা, কিন্তু ভেক্টর সাম আর ভেক্টর সাবট্রাকশনের মতন জিওমেট্রিফাইং ট্রিগোনোমেট্রি সামেশনটা নয়, জিওমেট্রিফাইং ট্রিগোনোমেট্রি সাবট্রাকশনটাও ভেক্টরের মতন নয় সম্পূর্ণ। কখনো কখনো ভেক্টরের মতন আমরা ইউজ করতে পারি, কখনো কখনো আমরা ভেক্টরের মতন ইউজ নাও করতে পারি। এই জায়গা থেকে জিওমেট্রিফাইং ট্রিগোনোমেট্রির অনেকগুলো রাস্তা খুলে যায় এবং বিভিন্ন ধরনের অ্যানালিসিসের পথ খুলে যায়। রিসার্চের একটা হচ্ছে ভেক্টর মেথডস অফ সামেশন নিয়ে আমরা এগোতে পারি, একটা হচ্ছে নন ভেক্টর মেথডস অফ সামেশন নিয়ে এগোতে পারি। তো টাইপ অফ অবজেক্ট ভেক্টর লাইক অবজেক্ট আর নন ভেক্টর লাইক অবজেক্ট, লাইক লাইন সেগমেন্টস। ভেক্টর লাইক হলে কীরকম হবে? দুটো লাইন সেগমেন্ট ইকুয়াল এবং প্যারালাল এবং সেম সেন্স, একদম দুটো লেন্থ সেম, দুটো প্যারালাল এবং একটা আরেকটার উপর ওভারল্যাপ করে যায়, এই দুটোকেই তাহলে আমরা ইকুয়াল বলতে পারবো যদি আমরা ভেক্টর লাইকভাবে ভাবি। আর যদি নন ভেক্টর লাইকভাবে ভাবি, তাহলে দুটোর লেন্থ সেম কিন্তু দুটো ডাইরেকশন যা ইচ্ছে হোক, লেন্থ সেম, এগুলো সবগুলোকে আমরা ইকুয়াল বলতে পারি নন ভেক্টর লাইকের মধ্যে। এবং ভেক্টর লাইক সামেশনের ক্ষেত্রে আমরা ভেক্টর মেথডে সাম করি, নন ভেক্টর লাইক সামেশনের ক্ষেত্রে আমরা সিম্পলি থ্রেড লাইক সামেশন করি। একটা সুতো নিয়ে এইটার সাথে লাগিয়ে, তারপরটার সাথে লাগিয়ে, তারপরটার সাথে লাগিয়ে টোটাল সুতোটাকে মুভ করলে যে থ্রেড লাইক সামেশন, যেটা নর্থ থিওরিতে ইউজ হয়, KNOT, নর্থ থিওরি, গিট্ঠা সামলানোর যে থিওরিটা, টোপোলজিক্যাল অ্যালজেব্রার মধ্যে একটা পার্ট আসে সেটা। তো সেট অফ লাইন সেগমেন্টস অ্যান্ড সেট অফ অপারেশন প্লাস মাইনাস ইন্টু ডিভাইড, এগুলো ডিফাইন করা হয়েছে আমাদের লাইন সেগমেন্টের উপরে। এবং সেটা ভেক্টর লাইক হতে পারে, নন ভেক্টর লাইক হতে পারে, থ্রেড লাইক হতে পারে, নট লাইক হতে পারে, থ্রেড লাইক হতে পারে,
এ বিবি লাইক হতে পারে, এ বিবি লাইক অবজেক্ট হতে পারে। থ্রেড লাইক অবজেক্টটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, সেটা কিন্তু জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রি থেকে একটা বিরাট বড় সাবজেক্টের দিক খুলে যাচ্ছে সেখান থেকে। সেটা ইনফাইনাইট সিরিজ, অ্যানালিটিক্যাল কার্ভস, কমপ্লেক্স নাম্বারকে আরও অন্যরকমভাবে দেখার দিক খুলে যাচ্ছে থ্রেড লাইক সামেশন, থ্রেড লাইক সাবস্ট্রাকশনে। সেটা নিয়ে অনেক বৃহত্তর আলোচনার জায়গা রয়েছে এবং অনেক বড় রিসার্চেরও জায়গা রয়েছে। এমন হতেই পারে যে নন ভেক্টর লাইক সামেশন এবং থ্রেড লাইক সামেশন হয়তো আমি সারা জীবনে হয়তো তার সমস্ত রকম থিওরি একা বানিয়ে উঠতে পারবো না, তার জন্য বহু আরও রিসার্চারদের ইনভলভ হওয়ার দরকার পড়বে। এইরকম ধরনের বহু সেগমেন্টস খুলে যাচ্ছে এখান থেকে। এবার প্রথমেই আমরা কিউমুলেশন নিয়ে কথা বলেছি, এবার ভেক্টর লাইক সামেশন, নন ভেক্টর লাইক সামেশন নিয়ে আমরা একটু ধারণা দেবো, যেটা আপনার প্রশ্ন। কিউমুলেটিভ সামেশন এবং কিউমুলেটিভ প্রোডাক্ট এবং ইনফাইনাইট সিরিজের ক্ষেত্রে ইনফাইনাইট টার্ম থাকে, সেই টার্মগুলোর কেমন ধরনের পিকচার হতে পারে। আমরা যেরকমভাবে অ্যানালিটিক্যাল জিওমেট্রিতে পিকচার দেখেছি, কাউচি সিরিজ, ওই 1830 কাউচি, কিন্তু অয়েলার 1780তেই ইনফাইনাইট সিরিজের ধারণা দিয়েছেন এবং এই সামেশন চিহ্নটা, সামেশন টিএন, এই ধরনের ধারণাটা ইউলার দিয়েছেন 1780তে। 1830তে কাউচি সিরিজ প্রথম আসে এবং ক্যালকুলাসের যে ধারণাগুলো আমরা এখন দেখতে পাই, যে কার্ভের আন্ডারে যে এরিয়া, এই ধারণাটাও কাউচি সামেশন থেকে এসেছিল। এইরকম ধারণা থেকে নিউটন কিন্তু ইন্টিগ্রেশন বানাননি, নিউটন এইরকম ডেফিনেশন থেকে ইন্টিগ্রেশন বানাননি। তারপর 1906-এ এসে লেবেজগু আরও জেনারেলাইজ করেছে এই বিষয়টাকে, সেটা আমরা পরে আসবো। কিন্তু ইনফাইনাইট সিরিজের ক্ষেত্রে আমরা যেরকমভাবে আমরা ইনফাইনাইট সিরিজের চিন্তাভাবনা করেছি এত বছর, তার থেকে একটু সরে যাব, কারণ আমাদের সামেশনটা ভেক্টর লাইক হতে পারে, নন ভেক্টর লাইক হতে পারে, থ্রেড লাইক হতে পারে। আরও লেবেজগু মেজারের মতন করে যদি দেখি আমরা, তাহলে এ বিবি লাইকও হতে পারে। আরও বিভিন্ন ধরনের অবজেক্ট চিন্তা করে আমরা তার সেই ধরনের সামেশন নিয়ে আমরা ইনফাইনাইট সিরিজকে ট্রিট করতে পারবো। এইবার আসছে হচ্ছে, আমরা আগের অনেক ভিডিওতে দেখেছি, মূলত 5 নম্বর 6 নম্বর ভিডিওগুলোতে আমরা দেখছিলাম, আমরা জিটি সিমপ্লেক্স নিয়ে আলোচনা করছিলাম। একটা লাইন সেগমেন্ট দেওয়া থাকছিল, সেখান থেকে আমরা আরও অনেক আউটপুট লাইন সেগমেন্টস, কমপ্লিমেন্ট লাইন সেগমেন্টস জেনারেট করে করে আমরা, ধরা যাক প্রথমে একটা লাইন সেগমেন্ট দেওয়া আছে, সেখান থেকে আমরা কোনো একটা সিট অ্যাঙ্গেল থিটার জন্য এইটা পেয়েছি আউটপুট লাইন। এটা আউটপুট লাইন, এটা আউটপুট 1। আমরা অবশ্যই এই জায়গাটা একটু বলে নিই, তারপর কিউমুলেশনটা দেখাবো। এই জায়গাটা আউটপুট 1, সেটার উপর তৈরি হলো আরেকটা আউটপুট, এখানে ধরুন থিটা 2, তার জন্য তৈরি হলো এখানে আউটপুট 2। দুটো দিয়ে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই জিনিসটাকে যদি আমরা ধরুন একটা ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশন, একটা কোনো ট্রিগোনোমেট্রিক টার্ম ইউজ করেছি, ধরা যাক টাও 1, আর একটা ট্রিগোনোমেট্রিক টার্ম ইউজ করেছি টাও 2, তাহলে যদি কোনো এক্সপ্রেশন লেখা হয় এল টাও 1 থিটা 1 ইন্টু টাও 2 থিটা 2, এই টাও বলতে কি সাইন কস ট্যান কোসেক সেক কট যা ইচ্ছে হতে পারে, সাইন কস ট্যান কোসেক সেক কট যা ইচ্ছে হতে পারে। তাহলে টাও 1-এর জন্য একটা আউটপুট তৈরি হচ্ছে, একটা কমপ্লিমেন্ট তৈরি হচ্ছে, সেই আউটপুটটা যাচ্ছে এর ইনপুট হয়ে, এই এলটা এর ইনপুট ছিল, এইটা আউটপুটটা গেল কোথায়, এর ইনপুট হয়ে গেল, সেখান থেকে আবার বেরোলো একটা আউটপুট 2, আর একটা বেরোলো কমপ্লিমেন্ট 2। এইবার এই লাইন সেগমেন্টটা এল ছিল, তাহলে এল একটা লাইন সেগমেন্ট, তারপরের টার্মে গিয়ে ধরা যাক এটা হচ্ছে টার্ম 1, এল ইন্টু টাও 1, সেটা আরেকটা, তার যে আউটপুট 1টা হয়েছে সেটা নেক্সট লাইন সেগমেন্ট এল ইন্টু টাও 2, সেটা
তারপরে লাইন সেগমেন্ট। এই প্রত্যেকটা লাইন সেগমেন্টের একটা ডাইরেকশন আছে। এল এর একটা ডাইরেকশন ছিল, আউটপুট 1 এর একটা ডাইরেকশন ছিল, আউটপুট 2 এর একটা ডাইরেকশন ছিল। তাহলে এইগুলোকে যদি পরপর রেখে দিই, এলটাকে এরকম রেখে দিলাম, এল। তারপরে আমরা এখান থেকে O1টাকে, আউটপুট 1টাকে তুলে নিয়ে গিয়ে সোজা এখানে প্লেস করে দিলাম, O1। তারপর O2টাকে সোজা এখানে নিয়ে গিয়ে প্লেস করে দিলাম, O2। এইরকম ধরনের সামেশনটাকে আমরা বলছি কিউমুলেটিভ সামেশন। এটা কি দাঁড়ালো তাহলে? এই ধরনের ছবি হতে থাকলে সেটাকে বলছি আমরা কিউমুলেটিভ সামেশন। ক্লিয়ার হলো বিষয়টা? এইবার এরকম করতে করতে আমরা অনেক সময় দেখতে পাই কিউমুলেটিভ সামেশনটা একটা গোলাপ ফুলের পাপড়ির মতন হয়ে গেছে। কখনো কখনো আমরা দেখতে পাই সেটা আমাদের ইউনিভার্সের গ্যালাক্সির পিকচারটার মতন হয়ে গেছে দেখতে। কখনো আমরা দেখতে পাই একটা পদ্ম ফুলের পাপড়ির মতন দেখতে হয়ে গেছে। তাহলে ইনফাইনাইট সিরিজের ক্ষেত্রেও এই ধরনের কিউমুলেটিভ সামেশন নিলে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি দেখতে পাই। এবং একটা ছবি কেবল হয় না, এই কস থিটাকে আমরা 4 ভাবে লিখতে পারি, সাইন থিটাকে আমরা 4 ভাবে লিখতে পারি, ট্যান থিটাকে আমরা 4 ভাবে লিখতে পারি, সেক থিটাকে 4 ভাবে লিখতে পারি। যত জায়গায় এই ট্রিগোনোমেট্রিক টার্মগুলো পাবো, এগুলোর প্রত্যেকটারই 4 অপশানস থাকে। আর সেই 4 অপশানসগুলোর বেদ বাক্যটা এখানে দেওয়া আছে। প্রত্যেকটা ভিডিওতে আমরা এটা রিপিট করছি এই জায়গাটা, কারণ যখনই আমরা কোনো টার্ম ইউজ করবো, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, যে কোনো কথা আমরা যদি বলিও, সেটা মনে রাখবেন আমরা একটা ছবি দেখালাম, সিমুলেটর অটোমেটেড ট্রিগোনোমেট্রি, অটোক্যাড ফর অটোমেটেড ট্রিগোনোমেট্রি দিয়ে গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন সিমুলেটর। তাতে বিভিন্ন ধরনের ছবি বানিয়ে বানিয়ে দেখাতে পারে। সবগুলোর 4টে করে অপশন আপনারা কমান্ড স্ট্রিংয়ে প্রেস করে ছবিটার চেঞ্জটা দেখতে পারবেন। স্লাইডার চেঞ্জ করে করে আপনার থিটার ভ্যালুগুলো চেঞ্জ করে করে ছবিটা কীরকমভাবে পরিবর্তিত হচ্ছে, কোথায় ট্রিভিয়াল কেস তৈরি হচ্ছে, কোথায় প্যাথোলজিক্যাল কেস তৈরি হচ্ছে, সেগুলো আপনারা স্টাডি করতে পারবেন, সেগুলো আপনারা চেক করতে পারবেন। এবং আউটপুট লাইন সেগমেন্টের একটা কিউমুলেটিভ এরকম হতে পারে। আর কমপ্লিমেন্ট লাইন সেগমেন্ট সিমুলেটরের ক্ষেত্রেও নীল রঙে যে আউটপুট লাইন সেগমেন্টগুলোর চেইনটা দেখানো হয়, সেটা কিউমুলেশন অফ আউটপুট। আর লাল দিয়ে যেটা তৈরি করা হয় আমাদের সিমুলেটরে, সেটা কমপ্লিমেন্টের। ধরা যাক এইটা আউটপুট হয়েছিল, তাহলে এইটা কমপ্লিমেন্ট ছিল, এইটা তাহলে কমপ্লিমেন্ট ছিল, আর এইটা আউটপুট ছিল, আর এইটা ইনপুট ছিল, তাহলে এইটা কমপ্লিমেন্ট ছিল। এইবার এল যেরকম আছে সেরকম আঁকা হলো, তার সাথে আউটপুটটাকে, কমপ্লিমেন্ট 1টাকে আঁকা হলো, কমপ্লিমেন্ট 1টা আঁকা হলো, এটা কমপ্লিমেন্ট 1, এটা কমপ্লিমেন্ট 2, এটা আউটপুট 1, এটা আউটপুট 2 ছিল, কমপ্লিমেন্ট 1, তারপর আবার কমপ্লিমেন্ট 2। তাহলে এই ডায়াগ্রামটা ছিল আউটপুটের কিউমুলেটিভ সাম, এটা আউটপুট কিউমুলেটিভ সাম, এটা কমপ্লিমেন্টস কিউমুলেটিভ সাম। আর এটা আউটপুট কিউমুলেটিভ সাম। তো সমস্ত আউটপুটগুলোকে নিয়ে এটা আউটপুট কিউমুলেটিভ সাম। এই ক্ষেত্রে একটা আমরা যদি ওয়েস্ট্রাস স্টাইলের অ্যানালিসিস করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে যত পয়েন্টস হয়েছে, এরকম তো যখন জিটি সিমপ্লেক্সটা তৈরি হয়, এটা যখন জিটি সিমপ্লেক্স, এই জিটি সিমপ্লেক্সটা যখন তৈরি হয়, তখন তার মধ্যে অনেক পয়েন্টস থাকে, অনেক পয়েন্টস তৈরি হয়। একটা অ্যানালিসিস কোশ্চেন আপনাদের সামনে এখনই দিয়ে আমরা পরের কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করবো, কিন্তু এই মুহূর্তে আপনাদের হোমওয়ার্ক কোশ্চেন হিসেবে অথবা এক্সারসাইজ কোশ্চেন হিসেবে আমি বলতে পারি। ধরা যাক এরকম তৈরি করতে করতে আরও অনেক পয়েন্টস তৈরি হলো। এর মধ্যে কতগুলো পয়েন্টস একটাই সার্কেল দিয়ে পাস করছে, এটার উপর অ্যানালিসিস করা যেতে পারে। একটাই সার্কেল দিয়ে আর বাকি কী কী পয়েন্টস পাস করছে, কতগুলো 4টে পয়েন্ট যদি আমরা নিই, তাহলে কতগুলো সাইক্লিক কোঅর্ডিনেটর ফর্ম করছে, টলেমি অ্যানালিসিস বলে এটাকে। তাহলে এই ধরনের অ্যানালিসিস কিন্তু আমরা আজকের ডেটেও স্পেস সায়েন্সে পড়ি, যেখানে আমরা তারাদের পজিশনগুলোকে চেক করে করে আমরা বিগ ব্যাং খোঁজার চেষ্টা করি, কতগুলো সাইক্লিক কোঅর্ডিনেটর ফর্ম করছে, কতগুলো পজিশন, কতগুলো ডটসকে আমরা কানেক্ট করতে পারছি একটাই সার্কেলে। এগুলো খুব বড় বড় অ্যানালিসিসের বিষয় এবং খুব মজার অ্যানালিসিসের বিষয়।
ফলে কম্বিনেটোরিয়াল বার্স্ট যে কথাটা বলা হচ্ছিল, কম্বিনেটোরিয়াল এক্সপ্লোশন আমাদের থিওরেম প্রুভিংয়ের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে আমাদের 4 অপশানস করে তৈরি হয়। তো ফলে পয়েন্টস, সেট অফ পয়েন্টসও প্রচুর বাড়তে থাকে, সেট অফ লাইন সিকোয়েন্সও প্রচুর বাড়তে থাকে, সেট অফ জিটি সিমপ্লেক্সের প্যাটার্নসও অনেক রকম হতে থাকে। সেই ছবিগুলোকে দেখতে পাওয়াটা খুব দরকার। তাহলে কিউমুলেটিভ সাম মোটামুটি বোঝা গেল। ইনফাইনাইট সিরিজের একটা ধারণা প্রথমে আমি বলেছিলাম। এবার কিউমুলেটিভ প্রোডাক্ট, এই জায়গাটাতে সবার আগে আমাদের একটা অদ্ভুত ধারণার সামনে যেতে হবে। সেটা হচ্ছে আমরা ছোট থেকে জানি নাম্বারকে মাল্টিপ্লাই করা যায়, তারপর একটু বড় হওয়ার পর আরেকটা মজার তথ্য আমি এখানে দিতে চাইবো। সেটা হচ্ছে আমরা যে ভেক্টর বলে এত চেঁচামেচি করি আজকের দিনে, এই ভেক্টর কিন্তু 1940 জিপস, মানে 1910 থেকে 1940 এর লেকচার নোটস যতদিন না বাজারে এসেছে ততদিন পর্যন্ত ভেক্টর মানুষের কাছে ক্লিয়ার ছিল না। আবার বলি 1940, এখন থেকে জাস্ট 60-80 বছর আগে ভেক্টরটা পপুলার হয়েছে পৃথিবীতে। 1820-তে মবিয়াস প্রথম ভেক্টরের একটা ধারণা দেন। তারপর গ্রাসম্যান, উনি 1840-তে ভেক্টর, এন ডাইমেনশনাল ভেক্টরের জন্য চিন্তা ভাবনা করে, তারপর মনের দুঃখে, পপুলার না হওয়াতে উনি মনের দুঃখে এই লাইনটাই ছেড়ে দেন, ম্যাথমেটিক্সের লাইনটাই ছেড়ে দেন, এবং উনি ভেক্টরের, বলা যেতে পারে ভেক্টরের প্রথম স্রষ্টাদের মধ্যে, মেথডিক্যাল স্রষ্টাদের মধ্যে একজন। ফর্মাল মেথডসে ভেক্টর না তৈরি করতে পেরে, কমপ্লেক্স নাম্বারটা কিন্তু আগে থেকে ছিল, কমপ্লেক্স নাম্বারটাকে এক্সটেন্ড করতে করতে হ্যামিল্টন 1847 এই টাইমে 16 অক্টোবর 1847 উনি কোয়াটার্নিয়ান বানিয়ে ফেললেন, একটা 4 ডাইমেনশনাল নাম্বার, কিন্তু ভেক্টর হলো না। তো এইরকম রিফাইন করতে করতে আলটিমেটলি ইনফিনিটির ধারণা তৈরি হলো 1890-তে জর্জ ক্যান্টর। ইনফাইনাইট সিরিজের ধারণা আগে এসছে, কিন্তু ইনফিনিটি এবং নাম্বার ইনফিনিটি অব্দি যেতে পারে এবং কনস্ট্রাকটিভ নাম্বার সিস্টেম, তা নিয়ে কাজ করতে করতে জর্জ ক্যান্টর 1890-তে ইনফিনিটির ধারণা দিলেন। এবং ভেক্টর কিন্তু 1940-র আগে ম্যাচিউরিটি পায়নি, এবং ভেক্টর মাল্টিপ্লিকেশন, ভেক্টর ডিভিশন তো এখনও পৃথিবীতে ভেক্টর ডিভিশন ডিফাইন নয়। ভেক্টর মাল্টিপ্লিকেশনের যে ধারণাটা, সেটা যে 2 রকমের হতে হবে, এই সমস্ত জিপসের নোটসের পর থেকেই ভেক্টরের মাল্টিপ্লিকেশনের জায়গাটা তৈরি হয়েছে। ফলে কিউমুলেটিভ মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ভেক্টর মেথডস একটা মেথড, আর জিওমেট্রিফাইং ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে আমরা জানি যে কোনো ট্রিগোনোমেট্রিক রেশিও একটা নাম্বার, আলটিমেটলি নাম্বার। তো একটা ট্রিগোনোমেট্রিক রেশিও, আমরা যে কোনো ধরনের ট্রিগোনোমেট্রিক রেশিওকে ধরা যাক টাও বলে বলছি, যা ইচ্ছে হতে পারে। আর এটাও বলছি যে প্রত্যেক ধরনের টাও 4 ওরিয়েন্টেশন সিমেট্রি হতে পারে, এবং তাদের প্রত্যেকটা ওয়েল ডিফাইন্ড নাম দেওয়া হয়েছে। তা না হলে সিমুলেটার বানানো সম্ভব ছিল না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থিওরেম প্রুভার বানানো সম্ভব ছিল না। তাই জন্য সবগুলোর আলাদা করে নাম দিতে হয়েছে, ওয়েল স্পেসিফাইড নাম দিতে হয়েছে প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা ওরিয়েন্টেশনের এবং প্রত্যেকটা সিমেট্রির আলাদা করে নাম দিতে হয়েছে। আমরা যখনই টাও বলবো, আপনাদের মাথায় কিন্তু এটা থাকা দরকার যে সেটা এই 12টার মধ্যে যা ইচ্ছে হতে পারে। 12টা আর তার 12টা ছবির মধ্যে প্রত্যেকটার ক্ষেত্রে 2 রকমের আউটপুট, একটা আউটপুট একটা কমপ্লিমেন্ট, ফলে 24 রকমের যা ইচ্ছে হতে পারে। এই জিনিসটা আপনার মাথায় নিয়ে এর পরের পার্টগুলোর ভিডিওগুলো দেখবেন। টাও বলতে আমরা এই 24 রকমের 24 টাইপস, তার মধ্যে এনিথিং হতে পারে, এটা আপনারা মাথায় রাখুন। এবার এই টাও একটা সেট, তার মধ্যে টাও 1, টাও 2, টাও 3, এরকম করে
টাও এন অব্দি যা ইচ্ছে হতে পারে। যেহেতু এগুলো ট্রিগোনোমেট্রিক রেশিও, ফলে প্রত্যেকটাই কিন্তু নাম্বার। সেই নাম্বারগুলো কি? প্রত্যেকটাই কিন্তু নাম্বারগুলো আসলে কি? সেগুলো হচ্ছে লেন্থ অফ লাইন সেগমেন্টস। আমরা নাম্বারকে তো মাল্টিপ্লাই করতে পারি যা ইচ্ছে, মানে ধরা যাক টাও 1, তার সাথে আবার কিউমুলেটিভ প্রোডাক্ট বলতে টাও 1 ইন্টু টাও 2, আবার কিউমুলেটিভ প্রোডাক্ট বলতে টাও 1 ইন্টু টাও 2 ইন্টু টাও 3। এই বিষয়টাকে যদি আমরা অয়েলারের মতন করে লিখি, তাহলে i ইকুয়াল টু 1 টু i ইকুয়াল টু n টাও i, পাই ফর প্রোডাক্ট আর সাম ফর সিগমা ফর সামেশন। এটা ইউলারের কায়দা লেখার। আমরা যদি এরকমভাবে লিখি, তাহলে যখন আমরা নর্মালি ছোটোবেলা থেকে ইনফাইনাইট সিরিজ করেছি, সেক্ষেত্রে এগুলো নাম্বার নিয়ে আমরা কাজ করেছি। কিন্তু আমরা এটাকে নাম্বার নিয়ে কাজ করবো না, এগুলো প্রত্যেকটাই আমাদের জিওমেট্রিতে একটা করে অ্যাডিশনাল ট্রায়াঙ্গেল গ্লু হচ্ছে অ্যালাইন অ্যান্ড স্কেল টু ফিট হয়ে। যেহেতু মাল্টিপ্লিকেশন বলতে অ্যালাইন অ্যান্ড স্কেল টু ফিট, যেহেতু আমাদের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন হচ্ছে অ্যালাইন অ্যান্ড স্কেল টু ফিট, সেই ক্ষেত্রে আমরা এই কিউমুলেটিভ প্রোডাক্টটাকে পাবো কীরকমভাবে? ওপরের দিকটা একটুখানি মুছছি, নইলে আমরা ছবিটা দেখাতে পারবো না। কিউমুলেটিভ প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের কী হয়? কিউমুলেটিভ প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের ধরা যাক একটা ট্রায়াঙ্গেল ফর্ম হলো প্রথম টাওটার জন্য, এটা টাও 1, তারপরে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে গেল টাও 1-এর সাথে অ্যালাইন অ্যান্ড স্কেল টু ফিট হওয়ার জন্য টাও 2 হয়ে গেল, আরেকটা গ্লু হয়ে গেছে, এর সাথে আরেকটা হয়তো টাও 3 গ্লু হয়ে গেল, তারপর হয়তো আবার টাও 4 গ্লু হয়ে গেল, তারপর আবার হয়তো টাও 5 গ্লু হয়ে গেল, তারপর হয়তো এদিক থেকে একটা এরকম ধরনের এসে গেল, এটা টাও 6, এখান থেকে হয়তো এরকম হয়ে গেল টাও 7, সেখান থেকে হয়তো এরকম হয়ে গেল টাও 8। এইরকম গ্লু হতে হতে আমাদের যে আউটপুট লাইন সেগমেন্টগুলো এবং কমপ্লিমেন্ট লাইন সেগমেন্টগুলো ফর্ম হতে থাকে। তাহলে এই কিউমুলেটিভ গ্লুইং, এটাকে আমরা ভাবতে পারি কিউমুলেটিভ gluing of new transformed seed triangles। এইটা হচ্ছে কিউমুলেটিভ মাল্টিপ্লিকেশন। কিউমুলেটিভ মাল্টিপ্লিকেশন থেকে আমাদের যে আউটপুটগুলো হচ্ছে, এরকম ধরনের ক্ষেত্রে যে আউটপুট লাইন সেগমেন্টগুলো ফর্ম করছে, ধরুন সেই আউটপুট লাইন সেগমেন্টগুলোকে আমরা যদি মোটা করে ধরি, ধরা যাক নর্মালি দেখা যায় জিওমেট্রিক ট্রিগোনোমেট্রিতে যেগুলো মার্জ লাইন করে, যে লাইনগুলো মার্জ করে গেছে পরেরটার সাথে, সেগুলো আউটপুট থাকে, কারণ আউটপুট দিয়ে চেনটা কন্টিনিউ করে। তো এই যে লাইনগুলো, এগুলো প্রত্যেকটারই ডাইরেকশন আছে। এখানে আমার মার্জ করেছে, সেটার ডাইরেকশন আছে, আবার এখানে মার্জ করেছে, সেটা একটা ডাইরেকশন আছে, এখানে মার্জ করেছে, তারপর টাও 6টা, এটার ডাইরেকশন আছে, তারপর এখানে মার্জ করেছে, এটার ডাইরেকশন আছে, তারপর এখানে গিয়ে আউটপুট হয়তো হয়েছে এটা, যেটার একটা ডাইরেকশন আছে। তাহলে এই কিউমুলেটিভ প্রোডাক্টটাকে যদি আমরা ছবির আকারে দেখি, যখন কিউমুলেটিভ প্রোডাক্টটা আমাদের ইনফাইনাইট সিরিজের সামেশন নিয়ে এসে দাঁড়াবে, তখন এই কিউমুলেটিভ প্রোডাক্টটা কী তৈরি হলো? এটা তৈরি হলো জিটি সিমপ্লেক্স। এটা তৈরি হচ্ছে জিটি সিমপ্লেক্স। আমাদের অটোমেটেড ট্রিগোনোমেট্রি সিমুলেটরটা যেটা গুগলে সার্চ করলে পাবেন, তাতে একদম রাইট সাইডে যে স্লাইডারটা আছে, সেই স্লাইডারটা যদি ছোট বড় করেন, আর মধ্যিখানে স্লাইডারটা ছোট বড় করলে আপনাদের থিটাটা কম বেশি হয়ে এই পুরো ছবিটা বদলে যায়। একদম রাইট সাইডের স্লাইডারটা যদি ছোট বড় করেন, তাহলে দেখবেন যে এটা একটা একটা করে মুছে যাবে, আবার একটা একটা করে জোড়া হয়ে যাবে। কিউমুলেটিভ প্রোডাক্টের এফেক্ট আপনারা দেখতে পাবেন যে কেমন করে ফ্লোটা হচ্ছে, এবং তার সাথে আউটপুট লাইন সেগমেন্টগুলোর ইনফাইনাইট সিরিজের মতন সামেশন ও জেনারেট করে দেখাবে। এটা ধরা যাক আউটপুট 1, টাও 1-এর জন্য আউটপুট 1 তৈরি হয়েছে, তারপর টাও 2-এর জন্য আউটপুট 2, তারপর টাও 3-এর জন্য আউটপুট 3, তারপর টাও 4-এর জন্য আউটপুট 4, তারপর টাও 5-এর জন্য আউটপুট 5, তারপর টাও 6-এর জন্য আউটপুট 6,
তারপর টাও 7-এর জন্য আউটপুট 7, তারপর টাও 8-এর জন্য আউটপুট 8। এরকম একটা ছবি তৈরি হবে। এটা হচ্ছে কিউমুলেটিভ সাম অফ আউটপুট। আর কমপ্লিমেন্টটা আপনারা যদি যেটা আউটপুট হচ্ছে তার একটা ইনপুট থাকছে, একটা আউটপুট থাকছে, তো আউটপুটের পার্টটা ধরা যাক আমাদের কমপ্লিমেন্ট, তাহলে এটা কমপ্লিমেন্ট 1, এটা কমপ্লিমেন্ট 2, এটা কমপ্লিমেন্ট 3, এটা কমপ্লিমেন্ট 4, এটা কমপ্লিমেন্ট 5, এটা কমপ্লিমেন্ট 6, এটা কমপ্লিমেন্ট 7, মানে 6 না সরি, এটা কমপ্লিমেন্ট 7, এটা কমপ্লিমেন্ট 8। তাহলে কমপ্লিমেন্টগুলো যদি সাম করি, আর সবার ক্ষেত্রে এলটা দুটোর ক্ষেত্রে কমন, আর লাস্ট আউটপুটটা যেটা সেটা জেড। এবার এটা আউটপুট কিউমুলেশন হয়ে গেল, এটা আউটপুট কিউমুলেশন দাঁড়িয়েছে। এবার কমপ্লিমেন্ট কিউমুলেশন, এটা C1, তারপর C2, তারপর C3, তারপর C4, তারপর C5, তারপর C6, তারপর C7, তারপর C8। কোনো ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশনের ক্ষেত্রে দেখবেন এটা ওভারল্যাপ করে গেছে। সেগুলো ইন্টারেস্টিং থিওরেম এবং ইন্টারেস্টিং প্রপার্টি কোনো ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশনের জন্য। তাহলে আমরা ইনফাইনাইট সিরিজের সামেশনটা এরকম ধরনের ছবি পেতে পারি, যেটা খুব সুন্দর। সিমুলেটরে আপনি চেক করে দেখতে পারেন, বিভিন্ন রকমের অপশান তৈরি হয় এবং কমান্ড স্ট্রিং আপনারা চেঞ্জ করবেন এবং থিটা চেঞ্জ করবেন, কিউমুলেশন চেঞ্জ করবেন, আপনারা দেখতে পাবেন যে আউটপুটগুলো কী দাঁড়াচ্ছে। সেগুলো একটা গুগল সার্চে অটোমেটেড ট্রিগোনোমেট্রি লিখলেই পেয়ে যাবেন। প্রথম দিকেই আসে অটোক্যাড ফর অটোমেটেড ট্রিগোনোমেট্রি। সেই সিমুলেটরটা আমারই তৈরি করা, এবং সেটা অটোক্যাডে স্কেল ড্রয়িংও তৈরি করে দেয়, জিপ ফাইল তৈরি করে দেয়, বিএমপি ফাইল তৈরি করে দেয়, এবং প্রত্যেকটা ফ্রেম ওয়াইজ রিপোর্ট জেনারেট করে দেয়। তাতে প্রত্যেকটা ভ্যালু ক্যালকুলেশন করে দেয়, কিউমুলেটিভ সাম জেনারেট করে দেয়, আর সিএনসি ফাইলও জেনারেট করে দেয়, পেপার ফোল্ডিং ফাইলও জেনারেট করে দেয়। ফলে আপনাদের অনেক কিছু অ্যানালিসিস করতে সুবিধা হবে। আর ক্যাড ছাড়া এই নিউটন লাইবনিজের যে স্বপ্ন ছিল ইনফাইনাইটলি স্ট্রেচেবল পেপার, এটা সম্ভব হতো না। ফলে স্কেল ড্রয়িং ডিএক্সএফে এবং ডিএক্সএফের লেয়ারে ও কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে বানায়, আউটপুটগুলোর লেয়ার আলাদা হয়, প্রত্যেকটা লাইন সেগমেন্টের অ্যাড্রেসগুলো প্রপারলি লেখে। তাতে আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে কোনটা পাইভট, কোনটা স্টেজ, কোনটা নোডাল, কোনটার উপর কোনটা ওভারল্যাপ করছে, কতগুলো সার্কেল একটার উপর একটা এসে পড়তে পারে, তার অ্যানালিসিস পার্ট আপনারা করতে পারেন ক্যাডে। এই সুবিধার জন্য ওইগুলো আউটপুটটা ক্যাডে করা হয়েছে। এসভিজি রিপোর্ট একটা জেনারেট হচ্ছে, যার কাজ নিয়ে আমি কাজ করছি। এসভিজি, অ্যানিমেটেড এসভিজি আপনাদের সামনে এসে যাবে হয়তো 1-2 মাসের মধ্যে, এবং বাকি অ্যানালিসিসের পার্টগুলো সিমুলেটারে এসে যাবে। এই মুহূর্তে মাল্টিপ্লিকেটিভ এবং সামেশন এবং তার সাথে এবিবি ফরমেশন, এগুলোর প্রত্যেকটার এবিবি একটা জেনারেট হয়। সেই এবিবিটা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের লাইন সেগমেন্টে। প্লাস আপনারা এটাও পেয়ে যাবেন যে সেন্টার অফ গ্র্যাভিটির ফ্লোটা কীরকম হচ্ছে, সেটাও আপনারা পেয়ে যাবেন সিমুলেটরে। এবং বিভিন্ন থিটার জন্য কেমন করে সেই মুভমেন্টটা চেঞ্জ হচ্ছে, স্টেবিলিটি ডায়াগ্রামটা, রেসিপ্রোকাল ডায়াগ্রামটা, ক্রেমোনা গ্রুপটা কীরকম ফর্ম করছে, ম্যাক্সওয়েলস রেসিপ্রোকাল ডায়াগ্রামটা কীরকম ফর্ম করছে, সেগুলো আপনারা স্কেল ড্রয়িং পেয়ে যাবেন, আপনারা অ্যানালিসিস করে দেখতে পারেন। ওকে, থ্যাংক ইউ, বিশেষ বিশেষ ধন্যবাদ।